26টা বুথের মধ্যে 301টা বুথে ডায়মন্ড হারবারে 4 বছরে 15% ভোট বৃদ্ধি পেয়েছে এবং সবকটায় তৃণমূল জিতেছে। তার বক্তব্য অনুযায়ী যে সরকার এবং বিএলও সবই তৃণমূলের এবং সরকারের এখানকার, সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট এতটা বাড়ছে। দেখুন, কোথাও ভোট বাড়া সেটা তো অন্যায় হতে পারে না। তাহলে তো প্রধানমন্ত্রীর কেন্দ্র নিয়েও অনুবীক্ষণ যন্ত্রের তলায় বিশ্লেষণ প্রয়োজন, মহারাষ্ট্রেও বিশ্লেষণ প্রয়োজন, দিল্লিতেও বিশ্লেষণ প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7.5 লক্ষ ভোটে জিতেছেন, তার ধাক্কা এখনো বিজেপি সহ্য করতে পারছে না। অনুরাগ ঠাকুর তিনি প্রথমে বলুন, এই যে লোকসভা নির্বাচনটা গেল, এটা তো আপনাদের জাতীয় নির্বাচন কমিশনই করেছে, কেন্দ্রীয় বাহিনী করেছে। তো আপনাদের দল কটা বুথে রিপোল চেয়েছিল এইটা আপনি আগে বলুন। যে ওই বুথগুলোতে আপনার দল কি রিপোল চেয়েছিল, কোন অভিযোগ এনেছে? আপনারা রিপোল চাননি, কোনো অভিযোগ আনেননি, শান্তিপূর্ণ ভোট হয়েছে। আর রইল বাকি ওই ভোটার তালিকায় একটা নাম এদিক একটা নাম ওপাশ, ওটা ভোটার তালিকার জন্মলগ্ন থেকে গোটা দেশে কোথাও টাইপিং এরার, কোথাও ডাটা এন্ট্রির ভুল, এগুলো কিছু না কিছু চলতে থাকে। তার সঙ্গে একটা বড় ইলেকশনের তার সঙ্গে কোনো কারচুপির সম্পর্ক নেই। আপনাদের জাতীয় নির্বাচন কমিশন ছিল, আপনার দল বিজেপি ওই বুথগুলো থেকে রিপোল চেয়েছিল। তো ওই বুথে আপনি রিপোল চাইলেন না, আর আজকে আপনি এসছেন অভিযোগ নিয়ে, কি করে হবে এটা? দেখুন, ওনার তো মামার বাড়ি নয় এটা, ভুয়ো ভোটে তাই যদি হয় তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে গোটা লোকসভাটাই ভেঙে দিক আগে। এই যে বলছেন সব ভোটার লিস্ট ভুয়ো, ভোটার লিস্ট ভুয়ো, তাহলে দেশের অমুক জায়গার ভোটার লিস্ট, ওখানে এসআইআর, ওখানে অমুক, তাহলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিসভা বসে আছে কেন? চলে যাক, ভেঙে দিক, নতুন করে ভোট হয়ে সরকার আসুক। তো সুতরাং এই ধরনের কথা বলবেন না। মহারাষ্ট্র, দিল্লি ভোটার লিস্টে জল মিশিয়ে জিতেছে বিজেপি। ওখানে যাদের বিজেপিকে রোখার দায়িত্ব ছিল তারা ধরতে দেরি করেছে তাই, আর মমতা ব্যানার্জি অনেক আগে থেকে ধরেছেন, তাই প্রতিবাদ চলছে। রাজ্য সরকারের আইনজীবী আজকে সুপ্রিম কোর্টে দাবি করলেন যে 3 দিন আগে নির্বাচন কমিশন নোটিশ জারি করে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে তারা এসআইআর এর কাজ খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছে। এটা যেহেতু সুপ্রিম কোর্টে শুনানি চলছে, এবং এটা শুনানি চলছে, সওয়াল জবাব শুনানি চলছে, পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী জানিয়েছেন, বিচারপতিরা অনেক সময় প্রশ্ন করেন, অনেক সময় পর্যবেক্ষণ বলেন, অনেক সময় নিজেদের মধ্যে কথা বলতে গিয়ে হয়তো কোনো গুরুত্বপূর্ণ শব্দ আমরা শুনতে পাই। তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে করব না। নির্বাচন কমিশন এ রাজ্যে যে এসআইআর করবে তাতে ক্যাজুয়াল কর্মীকে কাজ করানোর পক্ষে না। তারা বলছে যে এখানে 600 বেশি ডেটা এন্ট্রি অপারেটর, তারা ক্যাজুয়াল কর্মী, এদের ভূমিকা খুব খারাপ, এরা হচ্ছে ভুয়ো ভোটারের ঢোকানোর ব্যাপারে এরা কাজ করে। এগুলো কোনো কাজের কথা নয়। সারা পৃথিবীতে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক বহু কর্মসংস্থান রয়েছে, তাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করাটা এইভাবে ঠিক নয়। এবং কাজের প্যাটার্ন পাল্টাচ্ছে, সব পেশায় পাল্টাচ্ছে। অনেক ক্ষেত্রে অনেক জরুরি ভিত্তিতে এমপ্লয়মেন্ট দিতে হয়, অনেক ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল হয়, কিছু ক্ষেত্রে পার্মানেন্ট হয়। এ তো যুগে যুগে বহুদিন ধরে হয়েছে। হঠাৎ এসব নিয়ে কোনো নির্দিষ্ট একটা অভিযোগের অভিমুখ তৈরি করার জন্য এই কথাগুলো বলার কোনো মানে হয় না। বিতর্ক চলছে, তখন দেখা যাচ্ছে সিএ সংক্রান্ত বিশেষ ক্যাম্প করছেন সুকান্ত মজুমদার। এগুলো হাস্যকর, এগুলো কোনো ভ্যালু নেই। সুকান্ত বাবু আপনাকে আক্রমণ করেছে, তো ভালো, তুমি তো অন্য দলের, তো আমাকেই তো করবে। না উনি বলেছেন যে কুণাল ঘোষ অসুস্থ, ওনার সুস্থতা কামনা। একদম জানে, মানে হতেই পারে সেটা, যে কেন বলেছেন, কিসের ভিত্তিতে হয়ে বলেছেন, সে তো আমি বলতে পারবো না। তো সুতরাং সুকান্ত, আচ্ছা কি প্রেক্ষিতে বললেন আমি তো সেটাই বুঝতে পারলাম না। তাহলে আমি এই কথাটা আমি কি উত্তর দেবো? মানে কিসে বলেছে? একটা ইস্যুতে বলবেন তো।
বিষয়টা সোশ্যাল মার্কেটে করা হয়েছিল আপনার কোনো মন্তব্য? হ্যাঁ, তার মানে ওনার কাছে উৎসাহী, তার মানে আমি যে যুক্তিতে কোনো কথা বলেছিলাম সেটার উত্তর দেওয়ার মতো যুক্তি নেই, তখনই লোকে এই ধরনের কথা বলে। আমার কোনো সমস্যা নেই, আমি সুস্থ আছি এবং দীর্ঘদিন ওনাদের জ্বালাবো। বলছি অনুরাগ আজকে আর একটা অন্য কথা বলছেন, বলছে 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য স্পিকারের উদ্দেশ্যে কাগজ ছুঁড়েছিলেন। আজকে তিনি তারই বিরোধিতা করছেন এবং বাংলাদেশি বহিরাগত অনুপ্রবেশকারীরা তৃণমূলের এটা একদম বিভ্রান্তিকর প্রচার হচ্ছে, সম্পূর্ণ বিভ্রান্তিকর প্রচার হচ্ছে। তারপরে যেগুলো বাদ দেওয়ার সেগুলো তো পর্যায়ক্রমে বাদ গেছে, ফলে সেই সময়ের ভোটার তালিকা তারপরের সংশোধনগুলোর পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি 20 বছর আগের যে সিচুয়েশন ছিল আর আজকের যা সিচুয়েশন, দুটো তো আপনি গুলিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারেন না। নির্দেশ অমান্য কমিশনের তরফ মুখ্য সচিবকে এই বিষয়টা আমরা এই মুহূর্তে কিছু বলবো না, তার কারণ নির্বাচন কমিশন আমরা চাই নিরপেক্ষ থাকুক, কিন্তু তারা বিজেপির প্রভাবে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কাজ করছে। সেই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কারভাবে অবস্থান জানিয়ে দিয়েছেন এবং মাননীয় মুখ্য সচিব তিনি দিল্লি গেছেন। এর বেশি আজ আমরা এই বিষয়ে কোনো কথা বলছি না। বাংলাদেশি নাগরিক তাদের পাসপোর্ট আছে বাংলাদেশে, পশ্চিমবঙ্গে তাদের ভোটার কার্ড আছে, এরকম 21 জনের একটা তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এটা ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন এবং এটা যুগ যুগ ধরে হয়ে আসে, এর মধ্যে নতুনত্ব কোনো কারণ নেই। সিপিএম জমানায় ভুরি ভুরি ছিল, এখন এগুলো কমেছে। সীমান্তবর্তী রাজ্য, সীমান্তটা কেন্দ্রের দায়িত্ব পাহারা দেওয়ার, এবং তারপরে কিছু অসাধু চক্র কাজ করে, সেগুলো এখন অনেক কমেছে। পুলিশ অনেক তৎপর, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ত্রিপুরায় সীমান্ত দিয়ে ঢুকছে, সেইখান থেকে আবার সড়ক পথে বা ট্রেন পথে কলকাতায় বা দেশের অন্যান্য জায়গায় যাচ্ছে। ফলে একবার ভিড়ের মধ্যে ঢুকে গেলে তখন কাউকে ধরে কিছু করিয়ে নেওয়া, তো ফলে এগুলোর গোটা দায়টাই, বাইরের লোক ঢোকা মানেই গোটা দায়িত্বটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর। বলা হচ্ছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, সুপ্রিম কোর্টের এসআইআর মামলা। এটা নিয়ে কোনো মন্তব্য এখনো করবো না, কারণ পর্যবেক্ষণের উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করবো না। বসিরহাট পুরসভার একই বুথে 26 জন ভুতুরে ভোটারের সন্ধান পায়, এরা বেশিরভাগই মৃত। মৃত মানেই ভুতুড়ে ভোটার নয়, এটা একটা ভুল ব্যাখ্যা হচ্ছে। কেউ মারা গেছেন, সেখান থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ করে। এবার সেটাকে তো কার্যকর করার দায়িত্বটা হচ্ছে নির্বাচন কমিশনের। একটা এলাকায় একজন ভোটার মারা গেলেন, সেখানে একাধিক দল স্ক্রুটিনি করে, কমিশনের লোক ছাড়াও। সেখানে তৃণমূল ছাড়াও নিশ্চয়ই আরো অনেক দল আছে, নির্দল আছে, কিছু না কিছু তো আছে। তারা ফর্ম ফিল আপ করে সেগুলো জমা দেয়, তো সেটা জাতীয় নির্বাচন কমিশন তোলেনি কেন ভোটার লিস্টে? কি আশ্চর্য কথা! গ্রামের জনসংখ্যা দেখা যাচ্ছে 6000 আর রেশন কার্ডের সংখ্যা 1068 মালদা জেলার কালিয়াচক ব্লকে। ইতিমধ্যেই কোর্ট এই বিষয়টিকে বলেছে রাজ্য সরকারকে নির্দিষ্টভাবে তদন্ত করে তার রিপোর্ট দিতে। এটা তো কোর্টের বিষয়, প্রশাসনিক বিষয়, স্থানীয়ভাবে কি হয়ে আছে ওটা এইভাবে বলা যায় না। দাদা, মিঠুন চক্রবর্তী নিয়ে একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে আমাদের পাড়া আমাদের সমাধান ও লক্ষ্মীর ভান্ডার, একে কটাক্ষ করছেন মিঠুন চক্রবর্তী। বলছেন দলীয় কর্মীদের কোনো ভিক্ষে নিয়ে কাজ না করার মিঠুন চক্রবর্তীর যদি ক্ষমতা থাকে, ওর দলের নির্দেশ দিক যে রাজ্য সরকারের যেগুলোকে ভিক্ষা বলছে সেগুলো নেবেন না। বিজেপি কর্মীরাই গুচ্ছের নিচে, দিলীপ ঘোষ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তার বাড়ির লোক দেখাতে যাচ্ছে। বিজেপি কর্মীদের বাড়ির মেয়েরা লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী নিচ্ছে। মিঠুন চক্রবর্তীর যদি ক্ষমতা থাকে, মিঠুন চক্রবর্তী তার পার্টির নেতাদের নির্দেশ দিন যে আমি যে স্কিমগুলোকে বলছি ভিক্ষা, আপনারা বয়কট করুন, আপনারা নেবেন না, দেখবো কজন না নিয়ে থাকে। আপনি আজকে নোটিশ মিঠুন চক্রবর্তীকে একটি নোটিশ দিয়েছি, মিঠুন চক্রবর্তীও আমাকে একটি নোটিশ দিয়েছে। তো উনি একদিন দেখলাম আমায় খুব গালমন্দ করেছেন, তো সেই জন্য আমি একটা মানহানির মামলার নোটিশ দিয়েছি। এবার আমি আবার ওনার 4-5টা চিটফান্ড কানেকশন, হ্যান ত্যান, ওনার প্রাক্তন সচিবের স্ত্রীর অভিযোগ, এইগুলো সকলের সামনে একটু তুলে ধরে তদন্ত চেয়েছিলাম।
তো উনি আমাকে একটা নোটিশ ধরিয়েছেন, আমি তো ওয়েলকাম করছি ওনার নোটিশকে, কারণ আমি চাইছি মামলাটা লড়বো এবং মিঠুন চক্রবর্তী কোর্টে দাঁড়াবেন আর আমার আইনজীবী তাকে জিজ্ঞাসা করবেন 1, 2, 3, 4 করে যে কটা চিটফান্ড মামলার সঙ্গে চিটফান্ডের সঙ্গে আপনার কমিউনিকেশন ছিল, আর কোর্টে বলবো কেসটাকে সিবিআইতে রেফার করে দেওয়ার জন্য। যে মিঠুন তিনি আজকে বলছেন যে আমাকে রাজনৈতিকভাবে আক্রমণ করুক, আমার পরিবারের নাম নিয়ে আক্রমণ করলে দুঃখ হয়। তো মিঠুন চক্রবর্তী তো রাজনৈতিক আক্রমণের বাইরে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করছেন, আর ওনাকে রাজনৈতিক আক্রমণটা লোকে করবে কি করে? উনি কোন রাজনীতিবিদ? মিঠুন চক্রবর্তী কোন রাজনীতিবিদ? ওকে আমি কোন রাজনীতি ধরবো? 4 হাত পাল্টানো মাল, ছোটবেলায় নাকি নকশাল করতো, পালিয়ে গেল, তারপরে জ্যোতি আঙ্কেল, তারপরে মমতা আমার বোন, তারপরে 4টে কেলেঙ্কারি, তারপর হাওয়া হয়ে গেল, এখন এসছে বিজেপি। ও নিজে এফিডেভিট দিয়ে কলকাতায় কোনো জায়গায় গিয়ে এফিডেভিট দিয়ে কোর্টে বলুক যে আগামী বছর এই সময় আমি এই দলেই থাকবো, কোনো গ্যারান্টি দিতে পারবে? ওকে রাজনীতিবিদ হিসেবে কিভাবে আক্রমণ করব? ও তো নিজে দুদিন আগে আমাদের দলে ছিল, বলেছিল মমতা আমায় কেউ কিছু দেয়নি, মমতা আমায় এমপি করেছে, সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো। 4টি সিবিআই ইডির গপ্প শোনা গেল, বিজেপি চলে গেল। তো সুতরাং ওকে রাজনীতিবিদ হিসেবে ধরবো? ও তো পাল্টিবাজ রাজনীতিবিদ, ও তো দলবদলু রাজনীতিবিদ। যে রাজনীতিবিদের কোনো নির্দিষ্ট দল নেই তাকে আমি কোন রাজনৈতিক আধারে আক্রমণ করব? সেই জন্য এটা নিয়ে একটু সংকট আছে ওনাকে। তিনি আরো বলছেন 2026-এর সনাতনীরা জেগেছে, বিজেপি সরকার হবে। 21 সালে কি ঘুমাচ্ছিল মিঠুন চক্রবর্তী? ওই যে কি যেন মিঠুন চক্রবর্তী আসার আগে গান বাজছিল, কি যেন ওই যে পিয়ে কি গানটা বাজছিল? হ্যাঁ, মুঝে পিনে দো। মিঠুন চক্রবর্তী আসার আগে বিজেপির অনুষ্ঠানে গান বাজছে, মুঝে পিনে দো। ওই তো মিঠুন চক্রবর্তী। তার আবার রাজনৈতিক মুঝে পিনে দো মিঠুন চক্রবর্তী। তো মানে ওখানকার বিজেপি কর্মীরাও জানে কে এলে কোন গানটা বাজাতে হবে। বলছি আজকে সিঙ্গুরে গিয়েছিলেন শুভেন্দু, প্রথম হচ্ছে বলছেন যে টাটার কারখানা, প্রথম হচ্ছে শুভেন্দু অধিকারী আজকে হঠাৎ টাটাদের হয়ে বলছেন বা ইত্যাদি। উনি তো 2020 সাল অব্দি তো তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন বলেননি কেন? সিঙ্গুর তো 2005, 6, 7, 8-এর কথা। তো তাহলে শুভেন্দু অধিকারী হঠাৎ আজকে এই যে এখন জেগে উঠছেন, বিবেক জাগ্রত হচ্ছে, তো ওই সময় কি বিবেক ঘুমোচ্ছিল? দলের সাংসদ, দলের মন্ত্রী, দলের বিধায়ক, দলের কোর কমিটি, রাজ্য নেতা, তখন কেন বলেননি? আমরা পরিষ্কার বলছি, টাটাদের মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে সরাননি। 3 ফসলি কৃষি জমিতে কেন জোর করে নিয়ে শিল্প হবে? টাটাদের বিকল্প জমি দিতে বলা হয়েছিল, এটা সিপিএম এর জমি নীতির ভুল। আর শুভেন্দু অধিকারী যদি সেটা নিয়ে কথা বলতে হয়, ওনাকে পরিষ্কার বলতে হবে যে 15 বছর ঘুমোচ্ছিলেন। 2005ও যদি ধরি সিঙ্গুরের গতিবিধি শুরু, তাহলে 2020-তে তো উনি তৃণমূলে ছিলেন, উনি তো তারপর বিজেপিতে গেছেন। তো তখন তো সিঙ্গুরের আন্দোলন সম্পর্কেই সমর্থনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে, কৃষকদের অধিকার, ক্ষেত মজুরের অধিকারের সমর্থনে বলতেন। তো হঠাৎ আজকে লোকজন হয়নি, আমি দেখলাম সামনে খুবই কম লোক। উনি বলছেন যে ভোট ঘোষণা হলেই কেন্দ্রীয় নেতারা ওখানে আসবেন, তাদের সংকল্প পত্রে কৃষকের অধিকার। আচ্ছা, ভোটটা তো নতুন নয়। এই যে ভোট ঘোষণা হলে নেতারা আসবেন, 21 সালেও ভোট ঘোষণা হয়েছিল, ডেলি প্যাসেঞ্জারই করেছে সবাই। তো ভোট ঘোষণা হওয়া, নির্বাচন কমিশনের বড় বড় কথা বলা, আমলাদের বদল করা, অফিসারদের বদল করা, কেন্দ্রীয় বাহিনী পাঠাবো বলে হুঙ্কার দেয়া, নরেন্দ্র মোদী, অমিত শাহের ডেলি প্যাসেঞ্জারি, ইস্তাহার প্রকাশ, এগুলো একটাও নতুন নয়। সবকিছু করে বিজেপি এ রাজ্যে হেরেছে। ফলে এক কথাগুলো বলছেন কেন ফাটা রেকর্ডের মতো? উনি বলছেন বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য পাওনা দেওয়া হবে। ন্যায্য পাওনা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই কৃষিতে ভয়ঙ্কর উন্নতি হয়ে আছে, ব্যাপক উন্নতি হয়ে আছে। কৃষি প্রধান পশ্চিমবঙ্গ, সেখানে কৃষির সঙ্গে শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবে আনছেন, কৃষি ভিত্তিক শিল্পও আসছে। ফলে কৃষক বেনিফিটেড হচ্ছেন, কৃষকদের জন্য এত রকম কাজ।
আর বিজেপি জীবনে ক্ষমতায় আসবে না, সুতরাং এই কথাগুলোর কোনো মূল্যই নেই। এই যে পশ্চিমবঙ্গ সরকারের যে আমার পাড়া এই প্রকল্পও তীব্র আক্রমণ করে সুরেন্দ্র অধিকারী বলছেন যে 25-এ দেখবি হচ্ছে আমার আর- পাড়া আর 26-এ তৃণমূলকে তাপ। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। একের পর এক শুভেন্দু অধিকারী, একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম এখানে বসে ওরা লাফায়, আর অন্য রাজ্যের বিজেপি সেটাকে নকল করে, আর কেন্দ্রের রিপোর্টে বলে পশ্চিমবঙ্গ সরকার সফল। লক্ষ্মীর ভাণ্ডারের সময় আপত্তি করেননি শুভেন্দু অধিকারী, অন্য রাজ্যে গিয়ে সেগুলো করছেন, এখানেও সেগুলোর কথা বলতে হচ্ছে, আজকেও বলেছেন। তো ফলে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান, শুভেন্দুবাবু এসব বুলিয়া উড়ে কি করবেন? দুদিন বাদে দেখবেন মমতা ব্যানার্জিকে নকল করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই কর্মসূচিরই কপি করে তারা করছে। কৃষক প্রসঙ্গে উনি বলছেন যে সাবসিডি দিয়ে আলু কেনার কথা ছিল রাজ্য সরকারের, রাজ্য লোক দেখানো কয়েক বস্তা আলু কিনেছে, এদের ক্ষমা করবে। এইগুলো সমস্ত ভিত্তিহীন একটা বিভ্রান্তি করার জন্য এই ধরনের কথাবার্তা উনি বলেন। এর বিস্তারিত তথ্য প্রমাণ নথি সংখ্যা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়ে দেবেন। শুভেন্দু অধিকারী এটাও দাবি করছে যে সারা দেশে যেখানে 7% ভোটার বেড়েছে সেখানে কোচবিহারে 26% বেড়েছে। বলছি এটা ভয়ঙ্কর উদ্বেগ, জানিস করবে। যখন ভোটার বাড়ে তখন ওরা কি করে? ভোটার বাড়ার প্রক্রিয়ার সঙ্গে তো সবকটি রাজনৈতিক দলেরও তাদের এলাকা ভিত্তিক বুথ কর্মীদের সতর্ক থাকার কথা। তো কোচবিহারে তো শুনেছি ওনাদের নাকি লোকজন ছিল। তো তারা কি করেন? যদি কোথাও কেউ জেনুইন ভোট বাড়ে তো বেড়েছে, আর যদি দেখা যায় কোথাও কোনো সমস্যা আছে তা বলেননি কেন? এখন আপনি কি করবেন? কিন্তু কোনো বৈধ ভোটারের গায়ে আমরা হাত দিতে দেব। সমস্ত টাইম টাইমে বাংলা সিনেমা চালাতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাংলা সিনেমার প্রচার এবং প্রসারের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব মহলের মতামত নেওয়ার পর সিনেমা হলের প্রাইম টাইম এই বিষয়টা একটা নতুন সিদ্ধান্ত হয়েছে। আগে ছিল দুপুর 12টা থেকে রাত 9টা প্রাইম টাইম, এখন হলো বিকেল 3টে থেকে রাত 9টা প্রাইম টাইম। এবং প্রত্যেকটি স্ক্রিনকে বাংলার এই প্রাইম টাইমে অর্থাৎ বিকেল 3টে থেকে রাত 9টার মধ্যে অন্তত একটা শো বাংলা সিনেমাকে দিতে হবে। আরেকটা হচ্ছে শুভেন্দু জিজ্ঞেস করছি, বলছে যে যাওয়ার সময় উনি বলছেন যে ডানকুনিতে কিছু নাকি কর্মচারীকে দিয়ে তাকে কালো পতাকা দেখানো হয়েছিল। তিনি বলছেন যে বাপের বেটা হলে তার গাড়ির সামনে এসে দাঁড়া। কোচবিহারে করেছিল, পরের দিন বারাসাতে সাইজ করেছে বিজেপি কর্মীরা, যত করবে তিনি নাকি বেশি করে লড়াই করবেন। না, তাতে কোনো আপত্তি নেই। উনি লড়াই করলে আমাদের কি আপত্তি আছে? ওনার লড়াইটা তো সুকান্ত বাবুর বিরুদ্ধে, ওনার লড়াইটা তো শ্রমিক বাবুর বিরুদ্ধে, ওনার লড়াইটা তো দিলীপ বাবুর বিরুদ্ধে। ফলে শুভেন্দু অধিকারী যত বলেন লড়াই করব, লড়াইটা তো ওদের দলের মধ্যে। শুভেন্দুবাবু কর্মসূচি থাকলে বাকিরা যান না, বাকিরা গেলে উনি যান না। তো ফলে উনি লড়াই করবেন, ওনাদের ব্যাপার, আমাদের কোনো চাপ নেই। গতকাল মুখ্যমন্ত্রী একটি বৈঠক করেছিলেন নবান্নে, যেখানে তিনি এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আর একটা আছে, এটা হচ্ছে যে আজকে সুকান্ত মজুমদার বলছেন যে নবান্ন অভিযান বিজেপি করেনি, পুলিশ বিজেপি বলার চেষ্টা করছে। যদি পুলিশ যে আচরণ করছে তাহলে নবান্ন অভিযান এটাও তারা তো করবেন এবং নবান্নের ইট খুলে নিয়ে আসবেন। ছাত্র সমাজে নবান্ন অভিযান ছিল, এটা বিজেপির জন্য। হাস্যকর কথাবার্তা, একটা ডাহা ফ্লপ, গোষ্ঠীবাজিতে দীর্ণ শুভেন্দুবাবুরা ছিলেন, সেই কারণে সুকান্তবাবু, শ্রমিকবাবু, দিলীপবাবুরা যাননি। সবাই দেখেছেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলে হবে? নবান্নের ইট খুলে নিয়ে চলে আসবেন বলছেন। নবান্নের ইট খুলে নিয়ে চলে আসবো মানে মহা সমস্যা। এটা মানে সুকান্তবাবু একটা দিশার, আমি ওনার মানসিক সুস্থতা কামনা করি, ডাক্তার দেখান, সুস্থ হয়ে উঠুন। আর এটা হচ্ছে যে কেন্দ্র বলছে যে নাকি কলকাতা পোর্টের জমি এনক্রোচ এমন ভাবে হয়ে আছে তাতে বাংলার অর্থনীতি, বাংলার বিকাশ আসবে। একদমই বলতে পারবো না। যদি কোথাও ওনাদের সমস্যা থাকে সরাসরি সরকার বা প্রশাসনের সঙ্গে কথা বলবেন। কোচবিহারে যে যুব তৃণমূল কংগ্রেসের বলবো না কিছু, হ্যাঁ? এখন বলবো না। প্রথমে সিবিআই চেয়েছিলেন ওনার পরিবার, এখন সিআইডি বলছে। তো ওনাদের ব্যাপার, না কোনো দল কোনো চাপ টাপ দেয় না। একটা ছোট প্রশ্ন, ব্যারাকপুরের একটা বিলকান্দা গ্রাম পঞ্চায়েত, সেখানে 277 নম্বর বুথ, তৃণমূলের এক নেতার পুত্রবধূ নামে দুটো কার্ড একই পরিচয়, যা দিয়ে বিরোধীরা অভিযোগ করছে এইভাবেই তো বউ করবে।
কুঞ্জবধূর নামে দুটো কার্ড। সে তো সুকান্ত মজুমদারের স্ত্রীর নামই 2 জায়গায় ছিল। আবার ইয়ের কি আছে, এরকম ধরনের এদিক ওদিক টুকটাক খুঁজলে দেখা যাবে বিজেপি সোনা একেবারে পুরো মানে ডুপ্লিকেসি সোনা ফলিয়ে রেখেছে। কেসের মুখোমুখি হয়ে তো অবশ্যই। আপনার সঙ্গে